কি অবস্থা, তোমরা কি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? এই তো বাবা, আছি ভালোই। ভালো আছো তো সবাই? আলহামদুলিল্লাহ। দেখতে দেখা যাচ্ছে? জি স্যার। তো তোমাদের এই দুইজন কেন? আরো স্টুডেন্ট কই? ওদেরকে বলো সবাই আসুক। তো ঠিক আছে, নাও তো আমরা শুরু করে দেই। আমরা আজকে তো আসলে ওই করানোর কথা, তাই না? স্যার, হ্যাঁ, 7 এর একটা অঙ্ক করে দিতে চাইছিলেন না? ওই তো 17 জি জি, বিজোড় থাকলে। আচ্ছা করে দিচ্ছি আমি। আচ্ছা স্যার। তো ঠিক আছে, নাও তাহলে আমরা শুরু করে দেই। তো ঠিক আছে, দেখো তো দেখি এই অঙ্কটা না, এই 3-এর ভি, জি স্যার। এই সেকেন্ড স্কোয়ার 14 পাই ভাগ 17 মাইনাস সেকেন্ড স্কোয়ার 39 পাই ডিভাইডেড 17 প্লাস কট স্কোয়ার 41 পাই ভাগ 34 মাইনাস কট স্কোয়ার 23 পাই ডিভাইডেড 34। এইটা আসলে একটু ব্যতিক্রম। এটা আসলে ব্যতিক্রম কিন্তু। তো ঠিক আছে, নাও আমাদের আগের নিয়ম ধরে করতে হবে। দেখো, চিন্তাটা আমাদের এরকম করতে হবে। ও আচ্ছা,
দেখো তো দেখি এই ব্যাপারটা কি তোমরা বুঝছো? আর আর একটু বড় করে লিখেন, বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো আমি লিখলাম যে সেক স্কোয়ার পাই মাইনাস 3 পাই ভাগ 17। বুঝছো? এইটা আমি লিখছি আসলে। তো সেই ক্ষেত্রে বুঝতেছো না, না? তাহলে এটাও বাদ দিই। এখন কি বুঝছো এইটা? জি স্যার। আচ্ছা, সেটা হলো যে দেখো আমরা যদি আবার লসাগু করি তাহলে কিন্তু 14 পাই ভাগ 17 আসে। আসে কি না দেখো একটু। 17 পাই মাইনাস 3 পাই, তার মানে 17 থেকে 3 বাদ দিলে 14 পাই ভাগ 17। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এর পরেরটা দেখো, এই সেক স্কোয়ার, আমরা যদি এখানে 2 পাই দেই প্লাস এই 17, 17 দুগুণে 34, কত হলে 39 হবে? 34 39, তাহলে 5 পাই। দেখো তো। 5। হ্যাঁ, এই যে এরকম করলাম। এরকম করেও করা যাবে, জোড় বিজোড় সবই এরকম করেও করা যাবে। পরে দেখো আবার এই কট স্কোয়ার 41 পাই আছে। এই যে পাই, ঠিক আছে, দেখো পাই প্লাস এই 34 আগে নিচে লিখি, তাহলে 34 পাই কত হলে 41 হবে? 7 পাই। স্যার। হ্যাঁ, 7 পাই। তো লসাগু করলে আবার 41 পাই ভাগ 34 হচ্ছে। এরপর মাইনাস কট স্কোয়ার 23 আছে, নিচে আছে 34। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কি করলাম, এই পাই/2 আর 34, 34 আর 2 এর লসাগু হচ্ছে 34ই। তাহলে 34কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 17 পাই। তারপর 23 মিলাইতে গেলে কি করতে হবে? এখানে 17 সাথে কত যোগ করলে 23 হবে? এই যে হিসাব করো, 17 আর 6 স্যার, 6। হ্যাঁ, 6 পাই। দেখো তো দেখি ব্যাপারটা কি ক্লিয়ার নাকি তোমরা? আমরা যদি এই ব্র্যাকেটের মধ্যে লসাগু করি তাহলে কি 23 পাই আসে? 23 পাই আসে, অতএব এটা আমরা লিখতে পারবো। তো এরপরে আমরা এখন চেষ্টা করব যে স্কোয়ার থাকলে তো চিহ্ন নিয়ে কোনো টেনশন নাই। চিহ্ন যেটা আছে সেটাই হবে। স্কোয়ার থাকলে চিহ্ন যেটা আছে সেটাই হবে। তো এখন এটা চতুর্ভাগ পরিবর্তন হবে কিনা সেটা আমরা দেখব। তবে পাই আছে, পাই হলো জোড় সংখ্যা, এই জন্য চতুর্ভাগ পরিবর্তন হবে না। এজন্য আমরা কি লিখলাম? সেক স্কোয়ার 3 পাই ভাগ 17 মাইনাস, তারপরেটা কিন্তু 2 পাই আছে, 2 পাই জোড় সংখ্যা, তাহলে কোনো পরিবর্তন হবে না। সেক স্কোয়ার এই 5 পাই ভাগ 17। এরপরে দেখো পরে আবার পাই আছে, পাইও জোড় সংখ্যা, তাহলে কোনো পরিবর্তন হবে না। চিহ্ন তো পরিবর্তন হবেই না, মানে ত্রিকোণমিতিক অনুপাতও পরিবর্তন হবে না। 7 পাই ভাগ এই 34। তারপরে কি আছে? মাইনাস, এই দেখো পাই/2 আছে, এটা কিন্তু বিজোড় সংখ্যা, 90 ডিগ্রির গণিতক 1 আছে, 1 বিজোড় সংখ্যা, তাহলে কট কি হয়ে যাবে? এই ট্যান হয়ে যাবে। ট্যান স্কোয়ার 6 পাই ভাগ 34, তাহলে কিন্তু কেটে যাবে, তাহলে কিন্তু 3 পাই ভাগ 17 আসবে। 3 পাই ভাগ 17 এটা আমরা লিখলাম। দেখো শেষে কিন্তু ট্যান স্কোয়ার 3 পাই ভাগ 17। তো দেখো তো দেখি এতটুকু তোমরা বুঝছো নাকি? জি স্যার, বুঝতে পারছি। এখন তোমরা একটু খেয়াল করো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কি লেখা যায়?
ওয়ান স্যার। এই যে দেখো, এই সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেকের পেটে কোণ হলো 3π/17, আবার ট্যান স্কোয়ারের পেটে কোণ হচ্ছে 3π/17। তাহলে তাহলে কিন্তু আমরা এটা কি লিখতে পারি, 1। কোনো সমস্যা ওয়ান। আছে? হ্যাঁ। এরপরে অবশিষ্ট কি থাকলো, সেক স্কোয়ার 5π/17 প্লাস এই ট্যান স্কোয়ার, সরি, এই কট স্কোয়ার 7π/34। ঠিক আছে, এই ব্যাপারটা থাকলো। এখন আমরা পরবর্তী পেজে আসি। তো এটা আমরা এখন ক্যালকুলেশন করব যে 1 মাইনাস, দেখি তো এইবার পরিবর্তন কাকে করা যায়। আমরা দ্বিতীয় পদটাকে পরিবর্তন করতে পারি কিনা। 34 আছে নিচে, ঠিক আছে, 34 আছে নিচে। তো এখন এটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব, যদি আগের মতো করে চিন্তা করি যে নিচে যদি হর যদি বড় হয়, হরকে আমরা 2 দ্বারা ভাগ করব, তাই না? 2 দ্বারা ভাগ জি করে, স্যার। হ্যাঁ 2 দ্বারা ভাগ করে কত আসছিল, 17। 34 অর্ধেক কত হবে আসলে, 17। তাহলে 17π-10π, ঠিক আছে। তাহলে কিন্তু উপরে 17π হয়ে গেল, 7π হলো, নিচে আমরা কত লিখলাম, 34। এরপরে 1 মাইনাস এই সেক স্কোয়ার 5π/17 প্লাস কট স্কোয়ার, আমরা একটু ভাগ ভাগ করে লিখলাম, 17π/34 মাইনাস 10π/34। তো এটা গেল সেক স্কোয়ার 5π/17 প্লাস, দেখো এই 17 34 কেটে গেল, কেটে যাওয়ার পরে আমরা লিখলাম π/2 মাইনাস, এখানেও কেটে গেল 5π/17। এখন তোমরা খেয়াল করো যে π/2 এর গুণিতক হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে কট স্কোয়ার কি হয়ে গেল, এই ট্যান স্কোয়ার এই 5π/17 হলো। তোমরা একটু উল্টা দিকে যদি চিন্তা করো, যে না আমি না হয় কমনই নেই, সেটাই ভালো হবে। সেক স্কোয়ার 5π/17 মাইনাস ট্যান স্কোয়ার এই 5π/17। তাহলে তোমরা বলো তো দেখি, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে, 1। ওয়ান স্যার। তাহলে 1 মাইনাস 1 0, তাহলে এটার উত্তর হবে 0। যাই হোক, এটা একটু ব্যতিক্রম ছিল। আহ তোমরা ব্যাপারটা বুঝছো তো সবাই? স্যার বলো। বলছি আসতে একটু লেট হলো স্যার, প্রথম থেকে একটু বুঝাবেন, হ্যাঁ অবশ্যই। শেষটুকু বুঝছি। তো ঠিক আছে, দেখো আসলে এই যে এই অঙ্কটা একজন করতে যেয়ে আসলে অঙ্কটা একটু সমস্যা হয়েছে। আমি একটা নিয়ম শিখাই দিছিলাম যে এই কোঅর্ডিনেট পরিবর্তন তো খুব সহজ ব্যাপার। এই সহজ ব্যাপারটাকে তোমরা যেভাবে করবে আর কি, সেটা হলো যে এই কোঅর্ডিনেট পরিবর্তন করে ছোট করে লেখা, মানে কোণগুলোকে আমরা মূলত 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মধ্যে নিয়ে আসবো। এটার জন্য আমাদের কিছু নিয়ম কানুন ছিল। তো এত নিয়ম কানুন তো মনে থাকে না, সহজভাবে আমরা কিভাবে পরিবর্তন করব। তো বলছিলাম যে তোমরা লব আর হরকে দেখবা, লব যদি বড় হয় আর হর যদি ছোট হয়, সেই ক্ষেত্রে হরটা লিখবা, মানে ও আমি জাস্ট মনে করা দিচ্ছি। এরপরে যদি হরটা বড় হয়, হরকে 2 দ্বারা ভাগ করে নিবা। কিন্তু যদি জোড় সংখ্যা হয়, এটা তো শিখাইয়া দেয়নি আসলে, সরি, যদি বিজোড় হয় তাহলে তো আমাদের সমস্যা। আসলে আসলে বিজোড়ের এই ব্যাপারটা ব্যতিক্রম, এই জন্য আমি উপরে লেখাও রাখছি ব্যতিক্রম, যে এই ব্যতিক্রম নিয়মের এই অঙ্কটা আমরা আসলে যেভাবে করব, সেটা হলো সেই ধারাবাহিকভাবে আগে যেভাবে আমরা করছিলাম সেইভাবে করব। বিজোড়ের বেলায় কোনো সূত্র বা কোনো নিয়ম নীতি নাই। তো আমরা প্রথমেই একটা কাজ করছি যে এই যে দেখো, এই রাশিটা লিখলাম, লেখার পরে আমরা যে এখানে লিখছি যে
এমন ভাবে এটার দুইটার বিয়োগফল বা যোগফল আকারে প্রকাশ করলাম যেন দেখো এই পাই মাইনাস 3 পাই ভাগ 17, আমরা যদি লসাগু করি তাহলে কিন্তু এখানে কত আসবে, 14 পাই আসবে। ঠিক আছে, 17 পাই মাইনাস 3 পাই মানে 14 পাই ভাগ 17 হবে। 14 পাই ভাগ কত হবে, 17 হবে। আবার মাইনাস, দেখো পরেরটা হলো 39 পাই/17। তো আমরা এখানে কি করলাম, 2 পাই প্লাস 5 পাই ভাগ 17। যদি লসাগু করি তাহলে হরে হয় 17, 17 দুগুণা 34 যোগ 5 পাই তাহলে কত হবে, 41 পাই। পরেরটাও তাই, তারপরেরটাও তাই। এরপরে দেখো এই পাই জোড় সংখ্যা ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না। এই 2 পাই জোড় সংখ্যা ত্রিকোণমিতিক পরিবর্তন হবে না। পাই জোড় সংখ্যা ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না। পাই/2 বিজোড় সংখ্যা ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। কট স্কয়ারকে আমরা tan স্কয়ার লিখতে পারবো। আর আরেকটা ব্যাপার, এখানে তো তোমার মনে করো যে স্কয়ার আছে, স্কয়ার থাকলে চিহ্নগত কোনো সমস্যা হবে না, এই জন্য আমরা চিহ্নটা কিছুই দেখছি না। তো দেখো এখন এই 3 নাম্বার লাইনে এসেই আমাদের একটা কিন্তু বিষয় আসছে পরিবর্তন করে, সেটা হলো যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটা সমান আমরা কি লিখতে পারি, 1। এইবার আমাদের অবশিষ্ট দুইটা পদ বাকি আছে, দেখা যায় বক্সের মধ্যে যে দুইটা পদ, এর মধ্যে বড় কোণ হচ্ছে 7 পাই/34, এটাকে আমরা পরবর্তীতে পরিবর্তন করতে চাচ্ছি। তো আমরা কেটে যায় আমরা সংক্ষিপ্ত রূপে লিখলাম 1 মাইনাস সেক স্কয়ার 5 পাই ভাগ 17 কট স্কয়ার 7 পাই ভাগ 34। এই 7 পাই ভাগ 34 কে আমরা আবার পরিবর্তন করলাম। দেখো পরিবর্তন করে দেখা যাচ্ছে যে কি হলো, 17 পাই মাইনাস 10 পাই ভাগ 34। এটাকে যদি আলাদা করে লিখি তাহলে কি হলো, 17 পাই ভাগ 34 মাইনাস 10 পাই ভাগ 34 সব কেটে গেল। কেটে যায় দেখো যে এইটা থাকলো। এটাকে যদি আবার কোঅর্ডিনেট পাল্টায় দেই, cot স্কয়ার পাই/2 মাইনাস 5 পাই ভাগ 17, তাহলে পাই/2 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে cot স্কয়ার কি হয়ে যাবে, tan স্কয়ার 5 পাই ভাগ 17। ঠিক আছে এটা। তো এখন আমরা মাইনাসটা এখানে কমন নিলাম, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কি লিখতে পারবো আমরা, 1। তাহলে 1 মাইনাস 1 সমান কি হবে, 0 হবে। এই তো অঙ্কটা এভাবে করতে হবে। জি স্যার, বুঝছি। বুঝতে পারছো তো না? জি স্যার। তো ঠিক আছে, আমরা তাহলে মেইন অঙ্ক শুরু করি, আমরা যেখান থেকে আসলে করা আহ, গত ক্লাসে যেখানে আমরা শেষ করছিলাম। আহ, তো দেখো তো দেখি কত দূর হয়েছিল, তোমাদের মনে আছে? 7.b এর 9-1 পর্যন্ত। 7.b এর 9-এর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিয়েছিলাম, এটা ঠিক। কিন্তু ঠিক আছে, নাও সমস্যা নাই, এরপরে আমরা অঙ্ক শুরু করে দিই। এরপরে দেখো কয়েকটা সূত্র আছে, আসলে এই সূত্রগুলো যদি না জানো না, তোমরা কিন্তু আমরা কিন্তু উদ্দেশ্য করে এই জন্য ত্রিকোণমিতি ধরছিলাম, যে ত্রিকোণমিতি এমন একটা পাঠ যে পাঠ শেষ হলে তোমরা ক্যালকুলাস, ক্যালকুলাস তো বিশাল বড় সিলেবাস, সেই ক্যালকুলাস ভালো মতো পারবে, আবার বীজগণিতেরও অনেক অঙ্ক তোমরা ভালো করে পারবে। এই জন্য আমরা আসলে বুদ্ধি করে ত্রিকোণমিতি ধরছিলাম। তো দেখো আমাদের একটু এই ক্লাস মানে মঙ্গলবার মঙ্গলবার করে করে এই জন্য আমরা অত বেশি আগাতে পারতেছি না, কিন্তু তারপরেও তোমরা কিন্তু বাসায় নিজেদের মতো করবে। দেখো এই যে এটা কিন্তু সূত্র, দুইটা ত্রিকোণমিতিক অনুপাত যদি একই হয় আর কোণ দুইটা যদি ভিন্ন হয়, তো সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে, sin c প্লাস d ডিভাইডেড টু cos c মাইনাস d ডিভাইডেড টু। এটা দেখো এটার যদি মাইনাস থাকে,
এই দুইটা সূত্র। দেখো তো দেখি চারটা সূত্র কি তোমাদের মনে থাকবে? জি স্যার। হ্যাঁ, সূত্রগুলো কিন্তু এরকম করে পড়তে হবে। cos c minus cos d সমান 2 sin c plus d divided 2 sin d minus c divided 2। ক্লিয়ার ব্যাপারটা? এই চারটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রগুলো কিন্তু তোমরা একবার ঠোঁটস্থ রাখবে। তো দেখো আমরা এখন মূলত 7 সি শুরু করতেছি। 7 সির আমি একটা অঙ্ক করে দেই তোমাদের। সেই ক্ষেত্রে দেখো 2 নাম্বার অঙ্কটা পরীক্ষায় আসছে। এই বাম পক্ষ দেওয়া আছে সাইন থিটা সাইন 120 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, এইটা আসলে দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস থিটা। এইটা আসলে বাম পাশে দেওয়া আছে, আর ডান পাশে আসলে দেওয়া আছে 0। ডান পাশে কি দেওয়া আছে? 0 দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের কিন্তু করতে হবে। তো দেখো আমরা তাহলে এখানে কিভাবে এই অঙ্কটা করব। তো তোমাদের একটু যে সূত্র দিলাম, এখানে মূলত এই যে 4 নম্বরের শেষের সূত্রটা। ও, শেষের সূত্রটা কিন্তু উল্টা। sin d minus c divided 2 ওটা ওইভাবেই আসে আসলে। sin d minus c divided 2, ঠিক আছে? আর সবগুলো কিন্তু স্বাভাবিকভাবেই আসে। তো জি স্যার। আমরা এখন অঙ্কের ক্ষেত্রে দেখি, এখানে মূলত 3টা পদ আছে, sin থিটা, sin 120 ডিগ্রি প্লাস থিটা, sin 240 ডিগ্রি প্লাস থিটা। অঙ্কটা আমরা আরো ভাবে করতে পারবো, কোঅর্ডিনেট পরিবর্তন করে একটু করা যাবে, কিন্তু আমরা আসলে কোঅর্ডিনেট পরিবর্তন করে করতে চাচ্ছি না। তো দেখো দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের যদি একই হয়, তাদের কোণ যদি ভিন্ন হয়, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সূত্র দিতে পারবো sin c প্লাস sin d। তো আমরা প্রথম দুইটা পদের সূত্র দিব। দুইটা পদের সূত্র দিলে কি আসবে? 2 sin এই প্লাস d ডিভাইডেড 2, ঠিক আছে? আবার cos এই c মাইনাস d ডিভাইডেড 2 প্লাস 240 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, দেখো আমরা sin c প্লাস sin d সূত্র দিলাম। sin c প্লাস sin d সূত্র দিলাম 2 sin c প্লাস d ডিভাইডেড 2 cos c মাইনাস d ডিভাইডেড 2, একবারে মাইনাস দ্বারা গুণ করে দিছি কিন্তু, তারপরে প্লাস sin 240 ডিগ্রি প্লাস থিটা এটা রেখে দিছি। এরপরে তোমরা একটু খেয়াল করো, এই 2 sin এই 2 থিটা যোগ 120 ডিগ্রি ভাগ 2, আমরা যদি 2 কমন নেই থাকে কি 120 কে 60 দ্বারা মানে 120 কে যদি 2 দ্বারা ভাগ করা যায় তাহলে 60 থাকে। তাহলে থিটা প্লাস কত ডিগ্রি থাকবে? 60। আবার পরেরটা মাইনাস থিটা প্লাস থিটা কেটে গেল, মাইনাস 120 ডিগ্রি ভাগ 2, তাহলে কত হবে? মাইনাস 60 ডিগ্রি। এই প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস থিটা। ঠিক আছে, দেখো তো দেখি এরকম না? এইটুকু কি তোমরা বুঝছো? এই মারুফা আক্তার, জি স্যার। বুঝতে পারতো? জি স্যার, বুঝছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে দেখো
এরপরে 2 সাইন থিটা প্লাস 60 ডিগ্রি, আর কজ অফ মাইনাস থিটা তোমাদের শিখাইছিলাম, কজ অফ মাইনাস থিটা কিন্তু শুধু কস থিটাই হবে। তো কস 60 ডিগ্রির মান কিন্তু হাফ, যোগ সাইন এটা, এই 2 আর এই হাফ কেটে যাবে, থাকবে কি সাইন 60 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস থিটা, অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি। আবার আবার কিন্তু সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র পড়লো। সূত্রটা কি হবে? 2 সাইন সি প্লাস ডি, সি প্লাস ডি ডিভাইডেড 2, এই cos সি মাইনাস ডি ডিভাইডেড 2, একবারে কিন্তু মাইনাস দ্বারা আমরা কি করছিলাম, গুণ করে দিছি। তো এইখানে দেখো প্লাস থিটা মাইনাস থিটা কেটে গেল, 240 থেকে যদি 60 বাদ দাও তাহলে কত থাকবে? খেয়াল আছে তোমাদের? 240 থেকে যদি 60 বাদ দাও তাহলে থাকবে তোমার মাইনাস 100। ও এইটা 180। হ্যাঁ, মাইনাস 180। এইটারটা আগে লিখি আমরা, যে 2 সাইন এই 2 থিটা প্লাস 300 ডিগ্রি ভাগ 2। তো এরপরে এই কজ অফ মাইনাস 180 ডিগ্রি ভাগ 2, তাহলে কত হবে? মাইনাস 90 ডিগ্রি। তো দেখো এখন আমরা এই পাশেরটা এইরকমই রাখলাম। তো কজ অফ মাইনাস থিটা মানে কস থিটা, শুধু কস থিটা হবে। আর কস 90 ডিগ্রির মান কত বলো তো দেখি? কস 90 ডিগ্রির মান কত? 0। 0। তাহলে জিরোর সাথে যা, 0 স্যার। হ্যাঁ ধন্যবাদ, জিরোর সাথে যা কিছু গুণ দিবা তাহলে ফলাফল কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই তো ডান পক্ষ আসলে 0। দেখো তো দেখি, এই অন্তর বুঝতে পারছো? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, কারণ তো এই অঙ্কের সমস্যা নাই, তাহলে 7-এর স্থির ম্যাক্সিমাম অঙ্কই আমাদের এইরকম করে করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম অঙ্কই এরকম করে করতে হবে। তোমরা কিন্তু বাসায় অবশ্যই এই টাইপের অঙ্কগুলা করবা এইভাবে। আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, নাও এরপর দেখো, এরপরে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করে দিব। সেটা হলো যে এই 4-এর 2 নাম্বারটা দেখো, এই সাইন 27 ডিগ্রি প্লাস কস 27 ডিগ্রি সমান এই √2 কস 18 ডিগ্রি। ঠিক আছে, √2 কস 18 ডিগ্রি, এইটা আসলে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা তাহলে বাম পক্ষ লিখে ফেলি। বাম পক্ষে যে লিখবো এটার একটা সমস্যাও আছে। দেখো, সমস্যাটা হলো এরকম যে দুইটা ত্রিকোণমিতিক তো এক হতে হবে, দুইটা ত্রিকোণমিতিক তো কি হতে হবে? এক হতে হবে, কিন্তু দুইটা ত্রিকোণমিতিক অনুপাত তো এক না। তো ঠিক আছে, দুইটা ত্রিকোণমিতিক অনুপাত এক না, এখানে দুইটা ভিন্ন। তো তাই আমরা দুইটাকে একই রকম কিভাবে বানাবো, এটা হলো প্রথম পরামর্শ। দুইটা এককে আমরা এইভাবে বানাবো যে কসকে সাইনে রূপান্তর করা যায়, সাইনকে কজে রূপান্তর করা যায়। কার মাধ্যমে? কোঅর্ডিনেট পরিবর্তনের মাধ্যমে। কোঅর্ডিনেট আসলে পরিবর্তনের মাধ্যমে। দেখো, এই কোঅর্ডিনেট পরিবর্তন কত জায়গায় লাগে, জ্যামিতির মধ্যেও কোঅর্ডিনেট পরিবর্তন আছে। দেখো, আমরা যদি এইটা cos 90 ডিগ্রি মাইনাস, আচ্ছা 90 থেকে কত বাদ দিলে 27 ডিগ্রি হবে বলো তো দেখি? 63। হ্যাঁ 63, ধন্যবাদ।
মানে 90 থেকে 63 বাদ দিলে কত হবে? 27 ডিগ্রি হবে, ঠিক আছে না? জি স্যার। তো সেই ক্ষেত্রে দেখো এখন আমরা আসলে এই আবার এটা তো কোঅর্ডিনেট পরিবর্তন হয়, 90 ডিগ্রির গণিতক কি আছে? 1 মনে মনে 1 বিজোড় সংখ্যা, তাহলে cos কি হয়ে যাবে? sin 63 ডিগ্রি। তার মানে cos 27 ডিগ্রির মান যা, sin 63 ডিগ্রির মানও কিন্তু আসলে তাই। এরপরে sin c প্লাস sin d সূত্র দিয়ে দিলাম আমরা, 2 sin এই sin c প্লাস d ডিভাইডেড 2 cos c minus d divided 2, ঠিক আছে? 2 sin 63 আর 27 যোগ করলে কত হবে? 90। 90 ভাগ 2, তাহলে কত হবে? 45 হবে। তারপরে দেখো cos 63 থেকে 27 বাদ দিলে কত থাকবে? 36। হ্যাঁ 36। তো সেই -36 কে 2 দ্বারা ভাগ করলে -18 ডিগ্রি হবে। এরপরে দেখো আমরা প্রত্যেকেই জানি sin 45 ডিগ্রির মান 1 ভাগ √2। cos অফ মাইনাস থিটা সমান কিন্তু শুধু cos থিটা লেখা যায়। তাহলে তোমরা অবশ্যই খেয়াল করবে যে আমরা যখন 9, 10 বা আরো ছোট ক্লাসগুলোতে পড়াশোনা করছি যে মিশ্র ভগ্নাংশ আসলেই, অপ্রকৃত ভগ্নাংশ আসলেই আমরা সেটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করছি, তাই নয় কি? তো সেই ক্ষেত্রে আমরা এখন এই বড় ক্লাসে এসে এই নিচে হরে যদি অমূলদ থাকে, সেই ক্ষেত্রে সেই অমূলদটাকে সবসময় কি করব? মূলদ করব। তাহলে দেখো উপরে 2 আছে, আমরা যদি দুইটা 2 লিখি কোনো সমস্যা আছে? না স্যার। মিলাই তো একটা 2 হয়, তাহলে এই √2 কেটে গেল, থাকলো কি? √2 cos এই তোমার 18 ডিগ্রি। তো দেখো তো দেখি এই অঙ্কটা আমরা বুঝতে পারছি। এই টাইপের অনেক অঙ্ক আছে যেগুলা পরীক্ষাতে অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। স্যার স্যার ওই জায়গাত -18 পরিবর্তে খালি 18 কেন হলো? ও ওই যে আমরা শোনো প্রথমের দিকে যে কোঅর্ডিনেট পরিবর্তন শিখলাম না, এই যে cos অফ মাইনাস থিটা সমান আমরা কি লিখলাম? শুধু cos থিটা। sec অফ মাইনাস থিটা সমান কি লিখলাম? শুধু sec থিটা। কিন্তু sin অফ মাইনাস থিটা সমান আমরা কি লিখলাম? মাইনাস sin থিটা। এই কারণে লিখলাম, দেখো এটা কোন চতুর্ভাগে গিয়ে পড়ে? এটা কোন চতুর্ভাগে গিয়ে পড়ে? -18 ডিগ্রি। তোমরা কি একটু চিন্তা করছো? আসলে প্রশ্ন করছো, ভালো করছো, কিন্তু এই প্রশ্নটা করা উচিত ছিল 9, 10-এ। তারপরেও আমি উত্তর দিচ্ছি, দেখো। আমার 9, 10-এ হায়ার ম্যাথ ছিল না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বেশি বেশি প্রশ্ন করবা। শোনো, এই -18 ডিগ্রি এখানে হয় মানে ঘড়ির কাঁটা, চিন্তা করো বাড়িতে তো ঘড়ির কাঁটা আছে, সেই ঘড়ির কাঁটার কোণ অনুসারে ত্রিকোণমিতিক কোণ হিসাব করা হয়। ঘড়ির কাঁটার দিকের কোণগুলো ঋণাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার উল্টা দিকের কোণগুলো হচ্ছে ধনাত্মক কোণ। তাহলে -18 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে কোথায় আসলো? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগে। হ্যাঁ চতুর্থ চতুর্ভাগে। এখন তুমি চিন্তা করো যে এই cos থিটা চতুর্থ চতুর্ভাগেই না বসে আছে, আর sec থিটা বসে আছে, আর বাকিগুলো দ্বিতীয়তে আছে, তৃতীয় চতুর্ভাগে আছে। তো যাই যে ঘরে বিদ্যমান থাকবে, যে ঘরে কোণ উৎপন্ন করবে, সেই ঘরের মান সবসময় ধনাত্মক হবে। বুঝতে পারছো? ধনাত্মক হবে। হ্যাঁ, এই কারণে cos অফ মাইনাস থিটা। স্যার এবার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এই তো এই জন্য শোনো, ম্যাথ পারবা, তোমরা চেষ্টা করলেই পারবা, কিন্তু এই যে ছোট ছোট যে বিষয়গুলো, এটার জন্য টিচারকে প্রশ্ন করতে হয়, প্রশ্ন না করলে আসলে তোমরা পারবে না। তো ঠিক আছে, আমরা কি আরেকটা অঙ্ক ধরবো নাকি তোমাদের একটু খোঁজ খবর নিব? এই যে তোমাদের সংখ্যায় কিন্তু খুবই কম। এই বাবা, এই তোমরা একটু নাম দিবা, এই গ্যালাক্সি, এইগুলা কি নাম? গ্যালাক্সি A01, আসলে তোমরা কিন্তু নাম দিবা।
এস কে ইয়াসিন আরাফাত, এস কে তে তো আমরা বুঝি না, সুন্দর নাম দিবা, আমরা যেন তোমাদের নাম ধরে ডাকতে পারি। মোহাম্মদ ইয়াসিন আরাফাত অথবা আরো কি ভালো নাম আছে সেটা বলবা, সে ঠিক আছে। তো তারপরে জি স্যার। রেদানুল হক, এই যে এই সুন্দর করে লিখছে, এই যে এম এস টি সোনিয়া আক্তার, এরকম করে তোমাদের নাম জিজ্ঞাসা করবো তো যে আসলে তোমাদের কি অবস্থা। আর এখন যদি নাম অন্যটা থাকে তাহলে বাবা আমরা কি বলবো বলো। এই যে আনিসুজ্জামান অন্তর, এ বাবা এই অন্তর তুমি কি বুঝতে পারতিছো? জি স্যার, জি। আচ্ছা ধন্যবাদ। এই যে দেখো আর একজন নাম লিখছে অন, ছোট হাতের ই বড় হাতের কে ডি ইউ। তুমি নাম চেঞ্জ করো বাবা, আসলে নাম না বললে আসলে কিভাবে মানে সবাই তোমাকে চিনবে জানবে, একটা তো প্রত্যেকের নাম আছে। এই নাজিমুল ইসলাম, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ গুড। তারপরে ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা তাহলে সামনে আবার এই 7-এর সিটা শেষ করে দিব, ঠিক আছে? তোমরা 7-এর সিট এই অঙ্কগুলো বাসায় দেখবা, মন থাকবে? আচ্ছা স্যার। তো ঠিক আছে না, ভালো থেকো তাহলে সবাই। আচ্ছা, আপনিও ভালো থাকেন। আসসালামু আলাইকুম।